মা, বুঝলে, এতদিনে আপদ বিদায় হয়েছে। ঘাট থেকে বোঝা নামাতে পেরেছি, বুঝলে। এখন নিজের মতো থাকবো, খাবো। ওই বুড়িটাকে আর সেবা তো করতে হবে না। শিক্ষা গল্পটির দ্বিতীয় পর্ব। পরের দিন সকাল হতেই সুনির্মল অফিসে যাওয়ার আগে মায়ের ঘরে এসে চুপচাপ দাঁড়ালো। বিমলা দেবী বিছানায় বসেছিলেন। সুনির্মল নরম গলায় বলল, মা, তোমার কথা মতো একটা প্রাইভেট বৃদ্ধাশ্রমে যোগাযোগ করেছি। তোমার বয়সী অনেকেই আছেন সেখানে, তোমার অসুবিধা কিছু হবে না। তবে একটা কথা, তুমি কেন যেতে চাইছো সেটা কিন্তু আমি এখনো ঠিক বুঝলাম না। বিমলা দেবী মৃদু হেসে বললেন, তোকে তো বলেছি বাবা, তুই থাকতে আমার অসুবিধা কেন হবে। কিন্তু সেখানে গেলে নিজের বয়সে 2-4 জন মানুষ পাবো, গল্প করতে পারবো, মনটা ভালো থাকবে। বয়স হয়েছে তো। সুনির্মল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে মা, তোমার ইচ্ছেতে ব্যবস্থা করছি। সেদিন দুপুরে ঈশিতা খাবার নিয়ে শাশুড়ি মার ঘরে এলো। ঠান্ডা গলায় বলল, আপনার সুটকেস গুছিয়ে নিন, দরকারি সব জিনিসপত্র নিয়ে নিন। এখন থেকে তো বৃদ্ধাশ্রমেই থাকবেন। আমাদের কথা ভেবে এই যে সিদ্ধান্ত নিয়েছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আর চাইলে ভাবতে পারেন আপনার নাতির জন্য ঘরটা ছেড়ে দিলেন আপনি। বিমলা দেবী শান্তভাবে বললেন, তোমরা ভালো থেকো মা, আমার আশীর্বাদ রইল। 2 দিন পর সুনির্মল মাকে নিয়ে কাছাকাছি একটি প্রাইভেট বৃদ্ধাশ্রমে রেখে এলো। যাওয়ার সময় বলল, মা, কোনো চিন্তা করো না, আমি সমস্ত ব্যবস্থা করে দিয়েছি, নিয়মিত দেখতেও আসব। বিমলা দেবী ছেলের মাথায় হাত রেখে বললেন, ভালো থাকিস বাবা, তোরা সবাই ভালো থাক। বাড়ি থেকে বেরোনোর সময় আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল ছোট্ট বিল্টু। তার চোখ ভরে উঠেছিল জলেতে। ঈশিতার মনে যেন এক অদ্ভুত স্বস্তিতে ভরে উঠল, যেন বড় একটা দায়িত্ব সে ঘাড় থেকে ঝেড়ে ফেলছে। সেদিন সন্ধ্যায় সুনির্মল বাড়ি ফিরে দেখে ঈশিতা রান্নাঘরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। বিল্টু নিজের ঘরে চুপচাপ বসে কাঁদছে। ঈশিতা খেয়াল করেনি যে সুনির্মল বাড়ি ফিরে এসেছে। ঈশিতা ফোনে বলছিল, মা, বুঝলে, এতদিনে আপদ বিদেয় হয়েছে। ঘাড় থেকে বোঝা নামাতে পেরে বেঁচেছি। এখন নিজের মতো থাকবো, খাবো, দাবো। ওই বুড়িটাকে আর সেবা করতে হবে না। এই কথাগুলো আড়াল থেকে শুনে সুনির্মলের বুকটা কেঁপে উঠল। সব কিছু যেন এক মুহূর্তে পরিষ্কার হয়ে গেল। কিন্তু সে কিছুই বলল না। নিঃশব্দে নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ পর ঈশিতা ফোন রেখে বেরিয়ে দেখে সুনির্মল এসেছে। তার মনে ভয় ঢুকে গেল, কথাগুলো যদি কানে গিয়ে থাকে। কিন্তু সুনির্মল কিছুই বলল না। সে যেন এক অদ্ভুত নীরবতায় ঢেকে গেল। এরপর সুনির্মল বিল্টুর ঘরে গিয়ে জিজ্ঞেস করল, বাবা, আমি তো সারাদিন অফিসে থাকি, তুমি বাড়িতে থাকাকালীন ঠাম্মার কাছে যেতে, গল্প করতে? বিল্টু আর নিজেকে সামলাতে পারল না। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে কেঁদে সব খুলে বলল। তার মা কিভাবে ঠাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করত, এমনকি তাকে কাছেও যেতে দিত না। সেদিন থেকেই সুনির্মলের মনে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গেল। সে ঈশিতার সঙ্গে আর আগের মতো কথা বলতো না। সংসারের দায়িত্ব পালন করত ঠিকই, কিন্তু সম্পর্কটা যেন শুধুই কর্তব্যের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল। ঈশিতা বুঝতে পারল তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, যা আর সহজে ভাঙবে না। সুনির্মল নিয়মিত ছুটির দিনে মায়ের কাছে যেত, সঙ্গে করে নিয়ে যেত বিল্টুকে। বিল্টু ঠাম্মার কাছে গিয়ে খুব আনন্দ পেত।
সুনির্মল বৃদ্ধাশ্রমে মায়ের সমস্ত রকম আরাম আয়েশের ব্যবস্থা করে দিয়েছিল। সব কিছু জানার পরও সে মাকে আর বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেনি, কারণ সে জানত তার অনুপস্থিতিতে আবারও সেই নীরব অত্যাচার শুরু হবে। সময় কেটে যায়, দেখতে দেখতে 25টা বছর পার হয়ে গেল। বৃদ্ধাশ্রমে একদিন অসুস্থ হয়ে মারা যান বিমলা দেবী। তবে শেষ দিন পর্যন্ত ছেলের ভালোবাসা ও যত্ন তিনি পেয়েছিলেন। তার 2 বছর পরে হঠাৎ অসুস্থ হয়ে মারা যায় সুনির্মল। এখন বিল্টু বড় হয়েছে, পড়াশোনা শেষ করে একটি ভালো চাকরি পেয়েছে। একদিন সে মাকে জানালো, মা, আমার কোম্পানি থেকে বিদেশে যাওয়ার সুযোগ এসেছে, আমি সেখানে যেতে চাই। ঈশিতার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তাহলে আমার কি হবে রে বাবা? এই প্রশ্নের উত্তর তখন দেয়নি বিল্টু, কিন্তু তার চোখে এক গভীর ভাবনা স্পষ্ট। শৈশবের সেই স্মৃতিগুলো, ঠাম্মার প্রতি মায়ের আচরণ, সব কিছু যেন আবার ফিরে আসছে মনে। গল্পটি এখানেই শেষ নয়। পরবর্তী পর্বে জানা যাবে বিল্টু কি সত্যি বিদেশে চলে যাবে? ঈশিতা কি তার নিজের কর্মের ফল ভোগ করবে? শৈশবের সেই অন্যায় দেখে বড় হওয়া বিল্টু, সে কি কোনোদিন তার মায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে? এই প্রশ্নগুলোর উত্তরই লুকিয়ে আছে আগামী পর্বে। কলম ও কণ্ঠে বর্ষা। শিক্ষা গল্পটি দ্বিতীয় পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।